তো যাই হোক, তাহলে ক্লাসগুলো তাহলে একটু করে নাও তাড়াতাড়ি, বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে। দেখো একটু চাপ হচ্ছে হয়তো, যারা নতুন এসছো হঠাৎ মানে খুব তাড়াতাড়ি চ্যাপ্টারটা কমপ্লিট করতে হচ্ছে তো হয়তো তোমাদের, কিন্তু এখন তাড়াতাড়ি একটু কমপ্লিট করে নিলে কি হবে বলো দেখি, তোমাদের মানে সুবিধা হবে, তাই না? জিনিসটা কমপ্লিট করতে সুবিধা হবে এবং আমাদেরও সুবিধা হয়, বাদ বাকি যারা পুরোনো ছেলেপুলে আছে তাদেরও সুবিধা হবে, যেহেতু ওরাও অনেকদিন আগে প্রবলেমগুলো কমপ্লিট করে বসে আছে। ঠিক আছে, তো ডিসকাসটা করা হয়নি, তো ঠিক আছে, অসুবিধা নেই। প্রবলেমগুলো, হ্যাঁ প্রবলেমগুলো কি পিডিএফ এ দেওয়া আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমাদের এতে দেওয়া ছিল, অ্যাপেও পিডিএফ গুলো জয়েন করে দেওয়া আছে। ঠিক আছে, এক্সারসাইজ এবং সবগুলোই দেওয়া আছে, এক্সারসাইজের পিডিএফ এবং যেগুলো করানো হয়েছে সেগুলোর পিডিএফ দেওয়া আছে। ঠিক আছে, অসুবিধা কিছু হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর বাইরের কাজ যেগুলো করার কথা সেটা করে নাও, হয়ে যাবে, অসুবিধা নেই। আজকে তো কি বার, আজ হচ্ছে তোমার মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারে সন্ধ্যার সময় ক্লাস নেবে, সন্ধ্যার দিকে। তাহলে মোটামুটি তোমাদের হাতে 3 দিন টাইম থাকছে, এনাফ। 3টে ক্লাস হয়েছে। অনলাইন নেবেন না অফলাইনে নেবেন? হ্যাঁ, স্যার অনলাইনে নেবেন না অফলাইনে নেবেন? এক্সট্রা ক্লাসগুলো অনলাইনেই হবে মেইনলি। ঠিক আছে, আর আমাদের পরের সপ্তাহ থেকে বা মোস্ট অফ শনিবার, ম্যাক্সিমাম শনিবার থেকে অফলাইন ক্লাসগুলো চালু হবে। অফলাইন মানে অফলাইন অনলাইন বোথই হবে। ঠিক আছে, তো কিছু হবে না। হ্যাঁ, তো যাই হোক, শনিবার থেকেই আশা করি অফলাইন ক্লাসগুলো চালু হয়ে যাচ্ছে। অলরেডি শিয়ালদাতে হয়েছিল কটা ক্লাস, আমাদের ডায়মন্ড হারবারও শুরু হচ্ছে, মোটামুটি শনিবার থেকেই চালু হচ্ছে। ঠিক আছে, অলমোস্ট। আর বাদ বাকি এক্সট্রা ক্লাস যেগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু অনলাইনেই হবে। ঠিক আছে, মানে প্রবলেম ডিসকাশিং এবং যে ক্লাসগুলো আছে সেগুলো অনলাইনেই হবে, সেই সমস্ত ক্লাসগুলো। আচ্ছা যাই হোক, তো আমাদের আপাতত শুরু করার কথা ছিল ট্যানজেন্ট নরমাল। আচ্ছা, পুরোনো যারা আছে মানে যাদের কমপ্লিট হয়ে গেছে তারা বুঝতে পারছিস তো কি বললাম আমি? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? তাহলে শুক্রবার আমরা ডিসকাস করছি, তবে বৃহস্পতিবার যেমন এক্সট্রা ক্লাস হওয়ার কথা ছিল সেরকম ক্লাস হচ্ছে। ঠিক আছে, এই বৃহস্পতিবার ক্লাস হচ্ছে এক্সট্রা, শুক্রবারও ক্লাস হচ্ছে। শুক্রবারটা বৃহস্পতিবার কটা থেকে ক্লাস? টাইমটা আমি বলে দেবো। ঠিক আছে, একটু দেখে নি, বাদ বাকি অনলাইন অনলাইন। অনলাইন স্যার? হ্যাঁ, এক্সট্রা ক্লাসগুলো সমস্ত অনলাইনে হবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। তো আপাতত আমাদের ট্যানজেন্ট নরমাল শুরু করার কথা। ঠিক আছে, কিন্তু সিলেবাসে তোমাদের পেয়ার অফ স্ট্রেট লাইন চ্যাপ্টারটা নেই। ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে যদি কনসেপ্টটা না জানি তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না, প্রবলেম সলভ করতে পারবো না। তাই একটু পেয়ার অফ স্ট্রেট লাইনের কনসেপ্টটা লাগবে। আজকে মেইনলি পেয়ার অফ স্ট্রেট লাইন নিয়ে ডিসকাশন হবে, অল্প স্বল্প হলে হয়তো ট্যানজেন্ট নরমাল নিয়ে ডিসকাস হতে পারে। ঠিক আছে, তো এই যে চ্যাপ্টারটা আমি এখন ডিসকাস করছি সেটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, অথচ তোমাদের লাগছে। ঠিক আছে, pair of straight lines. Straight lines के शॉर्टकट st डॉट lines লেখা হয়। ঠিক আছে, সেটা আমরা ডিসকাস করেছিলাম আগে। যাই হোক, পেয়ার অফ স্ট্রেট লাইনস, তাহলে স্ট্রেট লাইনস মানে সরল রেখা, ছোটতে যেটা আমরা পড়েছিলাম, আমাদের এইচএসেও ছিল এবং তার আগেও মানে তোমাদের ক্লাস 10তে হয়তো অল্প স্বল্প ডিসকাশন ছিল নাকি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে জানি না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসটা কি করেছে 10তে, তবে যাদের আইসিএসসি বোর্ড, সিবিএসসি বোর্ড ছিল তাদের তো ছিলই মোটামুটি স্ট্রেট লাইনের কনসেপ্ট। যাই হোক, মোটামুটি 11 12 মোটামুটি করে এসছো তোমরা। আচ্ছা, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কেমন হয় ইন জেনারেলি কি বলি আমরা? যদি তোমাকে বলা হয় যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন লেখো, তাহলে তুমি কি লিখবে, কি বলবে বলো? ax plus by plus b x plus by plus c equal to 0, এটা লিখবো। তাই একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি বলতে হয় তাহলে এই জিনিসটা আমরা লিখি। আচ্ছা, এবার এই যে স্ট্রেট লাইনটা হলো, এই স্ট্রেট লাইন থেকে আমি দুটো ক্লেম করতে পারি, যে c not equal to 0 হলে একটা ক্লেম করতে পারি, c equal to 0 হলে একটা ক্লেম করতে পারি, তাই না? যদি c equal to 0 হয় তাহলে কি লিখবো? আচ্ছা, একটু লিখি, প্রথম থেকে দাঁড়াও। General form of a straight line is কি হবে? ax plus by plus c equal to 0. আচ্ছা, if c not equal to যদি 0 হয় তাহলে আমরা কি ক্লেম করতে পারি? যে সরল রেখাটা কোন দিক দিয়ে যাবে? অরিজিন দিয়ে যাবে না যাবে না? মানে মূল বিন্দু দিয়ে যাবে না যাবে না?
কি মনে হচ্ছে? স্যার যাবে না। যাবে না, কেননা যদি আমরা জানি যে এই স্ট্রেট লাইনটা যে পয়েন্ট দিয়ে পাস করবে সেই পয়েন্টটাকে অবশ্যই স্যাটিসফাই করবে, তাই না? তাহলে যদি অরিজিন দিয়ে পাস করতো তাহলে কি হতো, তাহলে x এর জায়গায় 0 y এর জায়গায় 0 বসালে স্যাটিসফাই করতে হতো। দ্যাট মিন্স x এর জায়গায় 0 y এর জায়গায় 0 বসালে আমরা কি পাবো, 0 + 0 + c = 0। দ্যাট মিন্স c = 0 হয়ে যাচ্ছে, বাট আমরা কোন কেসটা করছি, c ≠ 0 কেস করছি। দ্যাট মিন্স ইন দ্যাট কেস দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু লাইক দিস, তাই না? অরিজিন দিয়ে পাস করবে না, ঠিক আছে? তাহলে then the straight line 1 not passing through the origin. Clear? ঠিক আছে। আচ্ছা, যদি c = 0 হয় তাহলে কি হবে এবার, if c = 0, c = 0 হলে কি হবে, x এর অরিজিন দিয়ে যাবে। দ্যাট মিন্স c = 0 মানে এটা বাদ। তাহলে x এর জায়গায় 0 y এর জায়গায় 0 বসালে 0 + 0 = 0 মানে ইকুয়েশন স্যাটিসফাই করছে। দ্যাট মিন্স অরিজিন দিয়ে পাস করবে। তাহলে ইন দ্যাট কেস স্ট্রেট লাইনটা কেমন হবে, এই অরিজিন দিয়ে পাস করবে, তাই না? তাহলে then the straight line 1 passing through the origin. Is that clear? সবার এখানে কোনো অসুবিধা নেই? আচ্ছা, এবার আমার এই যে দুটো কেস আসছে, আমরা দুটো কেস আলাদা আলাদা রকম ভাবে দেখব। আমাদের টার্গেট কোথায় যাওয়ার, পেয়ার অফ স্ট্রেট লাইন যাওয়ার, পেয়ার অফ স্ট্রেট লাইনে যাওয়ার। পেয়ার অফ স্ট্রেট লাইন মিন্স, পেয়ার মানে দুটো স্ট্রেট লাইন একসঙ্গে নিয়ে যে ইকুয়েশনটা ফর্ম করবে সেটার দিকে দেখা, তাই না? তাহলে দুটো কেস অ্যারেঞ্জ করছে, তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন ফর্ম করবে একবার এই কেসের ক্ষেত্রে, একবার এই কেসের ক্ষেত্রে। দুটো কেসের ক্ষেত্রে কি কি ডিসকাস আমরা করতে পারি সেটা আমরা দেখবো আস্তে আস্তে। লিখে নাও একবার ঝটপট করে। লেখা হয়ে গেলে বলবে, তাড়াতাড়ি হাত চালাবে একটু। বাকিদের আচ্ছা, তাহলে এখন কোন কেসটা করছি, if c = 0 এই কেসটা করছি আমরা, ঠিক আছে? তাহলে এই কেসের ক্ষেত্রে ইকুয়েশন 1টা কি হবে, 1 becomes ax plus b = 0, by = 0, হ্যাঁ কি না? আচ্ছা, এটাকে যদি আরো একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে হয়, মানে y এর ভ্যালু যদি বের করতে হয়, তাহলে কি করব আমরা, y = কি লিখতে পারি, -a/bx লিখতে পারি না, পারি না? পারি তো। আচ্ছা, এই জিনিসটাকে কিছু একটা জিনিস বলা হয়, কি বলা হয় কেউ বলতে পারবে? m স্লোপ, একদমই তাই। স্লোপ বা নতি একই জিনিস, স্লোপ বা নতি একই জিনিস, একটা বাংলা টার্ম একটা ইংরেজি টার্ম। আরেকটা জিনিস বলা হয় স্লোপের আরেকটা মিনিং হচ্ছে তোমার গ্রেডিয়েন্ট, একদমই তাই। স্লোপ, গ্রেডিয়েন্ট বা বাংলাতে নতি বলা হয়। ক্লিয়ার? দ্যাট মিন্স এটা হচ্ছে স্লোপ বা নতি। আচ্ছা, এটাকে যদি আমরা এরকম কনসিডার করি y = mx, অসুবিধা কিছু নেই, লিখতে পারি। দ্যাট মিন্স অরিজিন দিয়ে পাসিং থ্রু যে কোনো স্ট্রেট লাইনের ফর্ম কেমন লিখতে পারি আমরা, y = mx। ক্লিয়ার? এই স্যার ব্র্যাকেটে সারাটা কি লিখলেন, সে ধরলাম, মানে এটাকে তো এটা ধরে নিলাম না, হ্যাঁ ঠিক আছে? s a y সে মানে ধরে নাও। এক সেকেন্ড, নন্দিনী লেট হয়ে গেল একটু। নন্দিনী শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, জয়েন করেছিলাম, এটা কেটে গিয়েছিল। ও আচ্ছা, কেটে গেছিল, যাই হোক, ঠিক আছে। আচ্ছা, এবার আমার টার্গেট হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন ফর্ম করা এরকম টাইপের দুটো ইকুয়েশন নিয়ে।
তাহলে দুটো ইকুয়েশন যদি আমরা এরকম কনসিডার করি যে let y equals to m1x and y equals to m2x, দুটো ইকুয়েশন মানে দুটো স্লোপ বা গ্রেডিয়েন্ট আলাদা আলাদা হবে, তাহলে y equals to m1x এবং y equals to m2x দুটো ইকুয়েশন কনসিডার করলাম, be two straight lines, be two straight lines, তাহলে then the equation of the pair of straight lines, এটা 1 নম্বর, এটা আচ্ছা 1 আর 2 ছিল বোধহয় না, এটা 2 3 দিয়ে 2 নম্বর, এটা 3 নম্বর, straight lines of 2 and 3 b কি হয়। এবার দেখো এমন একটা ইকুয়েশন লিখবো যেটা থেকে কিনা এটা এবং এটা দুটো স্ট্রেট লাইন পাওয়া যেতে পারে, তাহলে কিভাবে পাওয়া যেতে পারে, y m1x into y m2x, হ্যাঁ কি না, ক্লিয়ার, ঠিক আছে। এটা থেকে আমরা কি ক্লেম করতে পারি যে এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0, দুটো জিনিস মানে আমাদের ধরো যে কোনো মানে দুটো ফ্যাক্টর আছে, এটা দুটো ফ্যাক্টর ইকুয়াল টু 0 হলো, তাহলে সেখান থেকে আমরা কি বলি এটা ইকুয়াল টু 0 হবে, এটা ইকুয়াল টু 0, যেমন ছোটবেলায় আমরা করেছি না x 1 into x 2 ইকুয়াল টু 0, তাহলে আমরা কি লিখতাম x 1 ইকুয়াল টু 0 আর x 2 ইকুয়াল টু 0, এটা লিখতাম না, তাহলে এখান থেকে কি লিখবো এটা ইকুয়াল টু 0 আবার এটা ইকুয়াল টু 0, তাহলে এটা ইকুয়াল টু 0 এর মানে কি, এটা ইকুয়াল টু 0 এর মানে কি y mx, আর এটা ইকুয়াল টু 0 এর মানে কি y m2x, দ্যাট মিন্স এই যে ইকুয়েশনটা হলো এই ইকুয়েশনটা থেকে আমি 2 নম্বর এবং 3 নম্বর দুটো ইকুয়েশন কিন্তু এস্টাবলিশ করতে পারছি, ক্লিয়ার। তাহলে এটাকে আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ পেয়ার অফ স্ট্রেট লাইন বলতে পারি। আচ্ছা এটাকে যদি আমি গুণ করি, গুণ করলে কি পাবে, y গুণ করলে y স্কয়ার, আচ্ছা xy টার্ম একটা আসবে প্লাস xy টার্ম আসবে একটা, তাহলে xy টার্মটা কি হচ্ছে ভালো করে ভাবো, xy টার্মটা কি হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ x * y, এটার সঙ্গে এটা গুণ, দ্যাট মিন্স -m2 হ্যাঁ -m2 -m1, এটার সঙ্গে এটা গুণ -m1 * xy, তাহলে xy এর কমন নিয়েছি, এটা হলো প্লাস আরেকটা দেখো এটা ইনটু এটা করলে কত হবে m1 m2 x² = 0, ক্লিয়ার। বোঝা গেছে সবার? আচ্ছা তাদের ঝটপট হাততালি লিখে নাও। সব হয়ে গেছে। হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা সব কমপ্লিট? আচ্ছা তাহলে এবার আরো একটা জিনিস দেখা যাক, যদি আমি ইকুয়েশন দুটোকে স্ট্রেট লাইন ইকুয়েশন দুটোকে এরকম না কনসিডার করে এরকম টাইপের কনসিডার করতাম, তাহলে স্ট্রেট লাইন দুটো কেমন হতো, a1x plus b1y into a2x plus b2y equal to 0, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। যদি এরকম না নিয়ে এরকম নিতাম তাহলে কেমন লিখতাম, যেহেতু দুটো আলাদা আলাদা স্ট্রেট লাইন বলছি তাহলে তাদের কোএফিসিয়েন্ট গুলো আলাদা আলাদা হবে, তাই a1x plus b1y একটা স্ট্রেট লাইন ইকুয়েশন এবং এটা আরেকটা স্ট্রেট লাইন ইকুয়েশন যেটা কিনা অরিজিন দিয়ে পাসিং থ্রু কেস চলছে আমার। আচ্ছা এখানে যদি গুণ করতাম তাহলে কি আসতো, এটা গুণ করলে দেখো a1 a2 x² প্লাস xy টার্মটা কি আসতো, এটার সঙ্গে এটা গুণ, তাহলে a1 b2 আর এটার সঙ্গে এটা গুণ, তাহলে xy ইনটু b1 b2, তাহলে xy কমন চলে গেছে, তাহলে প্লাস b1 a2, আচ্ছা প্লাস আরেকটা এটার সঙ্গে এটা গুণ করলে b1 b2 y² = 0, ক্লিয়ার। দ্যাট মিন্স এখান থেকে আমি বুঝতে পারছি যে এই জিনিসটাকে আমি যদি a ভেবে নিই তাহলে ax² প্লাস এটাকে যদি 2h ভাবি তাহলে 2hxy প্লাস এটাকে যদি আমি b ভাবি তাহলে by² = 0, তাহলে এটা দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে, তাহলে একটা বলো এটা একটা পেয়ার স্ট্রেট লাইনের ইকুয়েশন দাঁড়াচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এখানটা আবার কি বলুন স্যার? হ্যাঁ কোনটাকে আরেকবার বলবো বলো? এই লাইনটা স্যার যে x² + 2hx, হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে আমি কি করলাম, এটাকে আমি a ধরে নিয়েছি,
এটাকে আমি 2h ধরে নিয়েছি আর এটাকে b ধরেছি। তুমি বলে স্যার 2h কেন? 2h এর কারণ আছে, রিজনটা তো আমরা একটু পরে আসব। কেন ওটাকে 2h ধরলাম? h ও ধরতে পারতাম, তাই না? ক্লিয়ার? আচ্ছা, যারা পুরনো আছে তারা হয়তো একটু একটু বুঝতে পারছো যে স্যার 2h টা কেন ধরেছেন। মানে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি করেছিলাম, জেনারেল ইকুয়েশন সেকেন্ড, একদমই তাই। জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি দেখো 2 ডিগ্রি সেকেন্ড ডিগ্রি টার্মগুলো এটা, তাই না? তাহলে অ্যাকচুয়ালি আমরা জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রির সঙ্গে একটা কম্পারিজন আসবো, একটু পরে আসবো সেটা, তাই না? যাই হোক, আচ্ছা ব্র্যাকেটে সেভ। আচ্ছা, এটাকে যদি একটু সাজাই, মানে ফেয়ার অ্যান্ড লাভলি যদি মাখাই, কি রকম? y স্কয়ার, দেখো আমি এরকম রাখতে চাইছি অ্যাকচুয়ালি y স্কয়ার xy x স্কয়ার। তাহলে y স্কয়ার যদি থাকে, y স্কয়ার কোএফিসিয়েন্ট কত? 1, দ্যাট মিন্স b দিয়ে ভাগ করব অ্যাকচুয়ালি। তাহলে কত হলো? y স্কয়ার প্লাস 2h/b ইনটু xy প্লাস a/b ইনটু x স্কয়ার, a/b ইনটু x স্কয়ার ইকুয়াল টু 0। করতে পারি? হ্যাঁ স্যার। তাহলে একটা জিনিস ভালো করে, হ্যাঁ একটা জিনিস ভালো করে দেখো দেখি, যে এই যে ইকুয়েশনটা আর এই যে ইকুয়েশনটা অনেকটা একই রকম না জিনিসটা? হ্যাঁ স্যার। একই রকম। তাহলে আমরা যদি এটাকে ভাবি, এটা হচ্ছে সামথিং 4 নম্বর আর এটা হচ্ছে 5 নম্বর। তাহলে if 4 represents two straight lines, 2 and 3 respectively के शॉर्टकटे आरएसपी डॉट লেখা হয়, রেসপেক্টিভলি কে শর্টকাটে আরএসপি ডট লেখা হয়। তাহলে বলছে এই যে 4 নম্বর ইকুয়েশনটা আছে, এটা যদি a কে আর a কে রিপ্রেজেন্ট করে, তাহলে কি হবে? এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা সেম হবে। তাহলে দেন 4 and 5 must be identical, হ্যাঁ কি না? যদি এই ইকুয়েশনটা এই দুটো ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে, তাহলে এইটার এটা সেম হওয়া উচিত। তাই বললাম আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল মানে কি? সেম হওয়া। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকিটা স্যার একবার লাস্ট লাইনটা একটু বোঝাবেন? হ্যাঁ, এটা না না স্যার, এই আমি এই 4 নম্বর ইকুয়েশনের লাস্ট লাইনটা। এটা হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আমি কি করেছি? b দিয়ে ভাগ করেছি। আমি যদি b দিয়ে ভাগ করি তাহলে কি হবে? a/b * x স্কয়ার, যেটা আমি এখানে লিখেছি, লিখতে পারি, তাই না? যোগ আছে তো, যেটা যে কোনো জায়গায়। আচ্ছা, তারপরে ক্লিয়ার? হ্যাঁ এবার ঠিক আছে। ঠিক আছে সাহেব, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। মধুশ্রী ক্লিয়ার? হ্যাঁ স্যার, আমি তৃষা। ও আচ্ছা, তুমি তৃষা। আরে প্রতিদিন বলে আর প্রতিদিন ভুলে যায়। তোমার এই নামটা এখানে দেখে দেখে ওই মধুশ্রী হয়ে গেছে। যাই হোক, লিখে নাও, হয়ে গেলে বলো ঝটপট। হ্যাঁ স্যার, হয়ে গেছে। দেখা হয়ে গেছে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ক্লিয়ার? স্যার, হয়ে গেছে। আচ্ছা, তাহলে এই দুটো যদি আইডেন্টিক্যাল হয় তাহলে কি হবে? এর 1 এই 1 এর সঙ্গে সমান আছে, অসুবিধা নেই। তাহলে xy এর কোএফিসিয়েন্ট কত? 2h/b, তাই হিসাব অনুসারে এটার সঙ্গে সমান হওয়া উচিত, তাই না? তাহলে অতএব কি পাচ্ছি? তাহলে -m2 - m1 = 2h/b। দ্যাট মিন্স কি পাচ্ছি আমি? মাইনাস দিয়ে যদি গুণ করি, তাহলে m1 + m2 = -2h/b। ক্লিয়ার? এন্ড আরেকটা কি পাচ্ছি আমি? আরেকটা কি পাচ্ছি দেখো, m1 m2 = কত হবে বলো? m1 m2 = a/b। a/b। তাহলে m1 m2 = কত হবে? a/b। ঠিক আছে? কত নম্বর হয়েছিল না? 5 লাস্ট হয়েছিল, 6 7, 6 আর এদিকে হচ্ছে 7। ঠিক আছে?
আমাদের টার্গেট হচ্ছে এই যে পেয়ার স্ট্রেট লাইনটা হলো, পেয়ার স্ট্রেট লাইনের ছবি কেমন হবে? স্ট্রেট লাইন গুলো কেমন নিয়েছি? অরিজিন দিয়ে পাসিং থ্রু অবভিয়াসলি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে স্ট্রেট লাইন গুলো কেমন হবে? সামথিং এরকম টাইপের নেব, দুটো স্ট্রেট লাইন। এটা হলো ধরো ওই 3 নম্বর, একটা 3 নম্বর, একটা 4 নম্বর, 2 আর 3, সরি, একটা 2 আর 3। এটা হচ্ছে ধরো 2 নম্বর, আর এটা হচ্ছে তোমার 3 নম্বর। কথার কথা ক্লিয়ার? আমাদের টার্গেট হচ্ছে এদের মাঝখানের অ্যাঙ্গেলটা কেমন হবে সেটা ডিসকাস করা, তাই না? তাহলে আমি যদি এদের মাঝখানের অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি, এই অ্যাঙ্গেলটাকে ধরো থিটা ধরলাম, আচ্ছা এই অ্যাঙ্গেলটাও সামথিং কিছু একটা থাকবে, দ্যাট মিন্স থিটা 1। এই অ্যাঙ্গেলটাও কিছু একটা থাকবে, সেটা হচ্ছে থিটা 2 ধরলাম আমি। ক্লিয়ার? বোঝা গেছে কি কি ধরলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এর এই ইকুয়েশনটা যদি m2 2 নম্বর ইকুয়েশন হয়, 2 নম্বর ইকুয়েশন মিন্স y m2x, সরি m1x আছে, y m1x আছে। আর এটা 3 নম্বর ইকুয়েশন, তার মানে y m2x আছে। কেউ কেউ বলতে পারবে কি m1 মানে কত হবে এখানে? m1 মানে কি লিখতে পারবো আমরা, কেউ বলতে পারবে? এই m1 কি? হ্যাঁ কি বলো বলো বলো, tan কি বলো? হ্যাঁ tan থিটা 1, tan থিটা 1। কেন m1 টা কি? m1 টা হচ্ছে স্লোপ, কার? 2 নম্বর স্ট্রেট লাইনটা স্লোপ। আর যদি অ্যাঙ্গেলটা থিটা 1 হয় তাহলে স্লোপ কি হয়? যে কোনো অ্যাঙ্গেলের tan ভ্যালুই হচ্ছে স্লোপ ওই স্ট্রেট লাইনটা, তাই না? এই স্ট্রেট লাইনটা যেহেতু থিটা 1 অ্যাঙ্গেল করছে, তাহলে tan থিটা 1 টা কি হবে? স্লোপ অফ দিস স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনের স্লোপ হবে, নতি হবে। আর এখানে m1 টাও নতি, দ্যাট মিন্স এই m1 টা আর tan থিটা 1 টা সমান হবে। ক্লিয়ার? স্যার এখানে আরেকটা বলুন। হ্যাঁ বলো বলো। স্যার এখানটা আরেকটা বলুন, m1 এর মান কতটা? m1 এর ভ্যালুটা tan থিটা 1 কেন হচ্ছে সেটা বলছো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা m1 টা কি? m1 টা স্লোপ, হ্যাঁ m1 টা স্লোপ। স্লোপ। আর একটা স্ট্রেট লাইন যদি থিটা 1 অ্যাঙ্গেল করে x অ্যাক্সিসের সঙ্গে, তাহলে tan থিটা 1 স্লোপ হয়, সেটা আমরা জানি। হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখো এই স্যার m1 স্লোপ, m1 স্লোপ, tan থিটা 1 স্লোপ। আচ্ছা এবার আমার মানে তোমাদের এই কোশ্চেন শুনে আমার একটা কোশ্চেন জেগে গেল মনে, যে tan থিটা 1 টাকে স্লোপ কেন বলা হয়? cos থিটা, sin থিটা, আরো তো অনেক কিছু ছিল, সেগুলোকে স্লোপ কেন বলা নয়, বলা হলো না? কে বলতে পারবে? স্যার এটা তো dydx এর ভ্যালু এই জন্য i আচ্ছা ডেরিভেটিভের থেকে বলা যেতে পারে, হ্যাঁ বলা যেতে পারে। আচ্ছা আমরা তো যেহেতু জিওমেট্রি করছি, তাহলে ডেরিভেটিভটাকে যদি সাইডে রাখি, একদম ঠিক, তুমি যে অ্যানসারটা দিয়েছো একদম ঠিক অ্যানসার, অসুবিধা নেই। কিন্তু ডেরিভেটিভ ছেড়ে যদি আমরা জিওমেট্রিক্যাল অ্যানসার দিতে চাই তাহলে কি দেব? লম্ব বাই ভূমি হিসাবে একদমই তাই, লম্ব বাই ভূমি হিসাবে করা যাবে। যাই হোক, আমি মানে কেউ আছো যে জানে না এই লম্ব বাই ভূমি ভাবে কিভাবে আমরা এই স্লোপটাকে tan থিটা 1 আসতে পারবো? এটা কেউ জানো না, এরকম আছো কি? তাহলে আমি ডিসকাস করে দেবো। আরেকটা বলুন। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পরে আমি ডিসকাস করে দিচ্ছি, এটা কমপ্লিট করে নিই। তাহলে tan থিটা 1 টা কেন স্লোপ হচ্ছে জিওমেট্রিক্যালি ডিসকাস করে দিচ্ছি আমি একটু পরে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে m1 এর ভ্যালুটা tan থিটা 1 হচ্ছে, এবং m2 এর ভ্যালুটা কত হচ্ছে বলে? m2 এর ভ্যালুটা কি লিখতে পারবো? tan থিটা 2। tan থিটা 2, tan থিটা 2। ক্লিয়ার? দ্যাট মিন্স m1 tan থিটা 1 আর m2 tan থিটা 2 হলো। আমার টার্গেট কি? থিটার ভ্যালুটা বের করা। আচ্ছা থিটা মানে কত? থিটা মানে কি লিখতে পারি? কি মনে হচ্ছে? এই অ্যাঙ্গেলটা, বড় অ্যাঙ্গেলটা থেকে ছোট অ্যাঙ্গেলটা বিয়োগ করলে এই থিটা অ্যাঙ্গেলটা বেরোবে, তাই না? হ্যাঁ স্যার। ক্লিয়ার? তাহলে থিটা 1 মাইনাস থিটা 2। আচ্ছা এবার আমরা যদি বোথ সাইডে tan লাগাই তাহলে কি হবে? tan থিটা সমান কত আসছে? tan থিটা 1 মাইনাস থিটা 2। দ্যাট মিন্স বোথ সাইডে tan লাগিয়েছি, অসুবিধা নেই। আচ্ছা tan a মাইনাস tan b ফর্মুলা কার মনে আছে? tan a plus tan b by 1 minus tan tan b। স্যার মাইনাস tan b। উপরে কি হবে? tan a minus tan b একদমই তাই, by tan a 1 minus minus tan tan b b। হবে, একদমই তাই, tan a minus tan b by 1 plus tan a tan b।
করছি দেখো tan থিটা 1 মানে কত, tan থিটা 1 মানে কত m1, tan থিটা 2 মানে কত m2 বাই 1 প্লাস tan থিটা 1 মানে কত m1 m2। বুঝা গেল? এখন ঘটনা হচ্ছে যে যদিও এখানে একটা ব্যাপার আছে, আমি এই জায়গাটাতে না মানে মাইনাস না দিয়ে আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্স চিহ্ন দিই। আমি মাইনাস দিয়ে তোমাদের বোঝালাম, কেন বোঝালাম সেটাতে আসছি আমি, যে না বোঝালে আমি এই ফর্মুলাটা আমি পেতাম না তোমাদের থেকে। আমি এখন ডিফারেন্স চিহ্নটা কেন দিচ্ছি সেটা বোঝার বিষয়। আচ্ছা, আমি তো এখানে থিটা 1টা বড় ধরেছি, থিটা 2টা ছোট ধরেছি। এমন তো অনেক ছবি হতে পারে যেখানে থিটা 1টা ছোট আর থিটা 2টা বড়। আমরা অ্যাকচুয়ালি এই গ্যাপটা বের করতে গেলে কি করব, অলওয়েজ বড় অ্যাঙ্গেলটা থেকে ছোট অ্যাঙ্গেলটা বের করব, তাই না? সরি, বড় অ্যাঙ্গেলটা থেকে ছোট অ্যাঙ্গেলটা বিয়োগ করব অলওয়েজ। তাহলে আমি কি করে জানবো যে থিটা 1টাই বড় থিটা 2টাই ছোট? এটাও তো হতে পারে থিটা 2 বড় আছে থিটা 1 ছোট আছে, সেই ক্ষেত্রে থিটা 2 মাইনাস থিটা 1 লিখতাম, তাই না? তাহলে এই জিনিসটাকে বোঝানোর জন্য এই ডিফারেন্স চিহ্ন। ডিফারেন্স চিহ্ন মানে কি, মানে এই ধরো 5 ডিফারেন্স চিহ্ন 3 এর মানে হচ্ছে কত 2, মানে 5 থেকে 3 বিয়োগ 2 হলো। কিন্তু 3 ডিফারেন্স চিহ্ন 5 এর মানে কত, এর মানেও 2। কেন? এই ডিফারেন্স চিহ্ন মানে হচ্ছে এদের মাঝে গ্যাপ কতটা, 5 থেকে 2, 5 আর 3 আর 5 এর মধ্যে গ্যাপ কতটা, কতটা গ্যাপ, 2 এর গ্যাপ, -2 এর গ্যাপ নয়। কিন্তু ডিফারেন্স চিহ্ন মানে হচ্ছে অলওয়েজ বড়টা থেকে ছোটটা বিয়োগ যাবে। ক্লিয়ার? বোঝা গেছে সবার? তাহলে আমরা অ্যাকচুয়ালি মাইনাস দিলে কি tan থিটার মান সবকটাই ডিফারেন্স চিহ্ন দিতে হবে? একদমই তাই, একদমই তাই। সব মাইনাসের জায়গায় ডিফারেন্স চিহ্ন ইউজ করব আমরা, সব মাইনাসে। কেন? যদি আমরা ধরো ফর এক্সাম্পল যে থিটা 2টা বড় আছে থিটা 1টা ছোট আছে, তাহলে থিটা 1 ডিফারেন্স থিটা 2 এর মানেটা কি, অ্যাকচুয়ালি তার মানে তো থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে এখানে থিটা 2 মাইনাস থিটা 1 হতো, তাহলে এখানে কি আসতো, tan থিটা 2 মাইনাস tan থিটা 1 আসতো তো, তাই না? বুঝা গেছে? তাই অলওয়েজ ডিফারেন্স ছিল। এখন ঘটনা হচ্ছে যে এর আমি m1 m2 দিয়ে রাখবো না, আমরা কি দেবো, কি নিয়ে আসবো, a আর b আর h হ্যানতান দিয়ে যেটা ছিল সেই দিয়ে আমরা কিছু একটা রেজাল্ট তৈরি করতে চাইছি। তাহলে আমাদের কাছে কি কি ভ্যালু আছে, m1 প্লাস m2 এর ভ্যালু আছে আর m1 m2 এর ভ্যালু আছে। আমার কি করতে হবে, m1 মাইনাস m2 বা m2 মাইনাস m1 যাই ভাবো না কেন সেইটাকে ব্যবস্থা করতে হবে এই দুটো ভ্যালু দিয়ে। আর নিচে তো অলরেডি রেডি আছে 1 এর ভ্যালু, তো কোনো অসুবিধা নেই, m1 m2 এর ভ্যালু a বাই b আমি জানি, সেটা আমি পুট করে দিতে পারবো। ক্লিয়ার? তাহলে করে নাও, পর নেক্সট পেজে যাব, তাতে লিখে নেবে ঝটপট করে। স্যার হয়ে গেছে। হয়ে গেছে? বাকিদের ঠিক আছে। কমপ্লিট? জয়দীপ, হ্যাঁ স্যার, রাজদীপ, হ্যাঁ স্যার কমপ্লিট। রোহান স্যার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে। বিক্রম, বিক্রম পার্ট 1 পার্ট 2 আছে আজকে? কমপ্লিট। পার্ট 1 পার্ট 2 কোথায়? বিক্রম পার্ট 2 সে আজকে জয়েন করেনি, বিক্রম পার্ট 2 জয়েন করেনি। অর্ঘ ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, নীল, নীল বুঝা গেছে? আচ্ছা, তাহলে নেক্সট এগোনো যাক। তাহলে এখান থেকে ইমপ্লাইজ কি পেলাম, তাহলে tan থিটা 1 সমান পাচ্ছি হচ্ছে m2 মাইনাস m1। আচ্ছা লিখে নি একবার তাহলে সুবিধা হয়, m1 ডিফারেন্স চিহ্ন m2 বাই 1 প্লাস m1 m2। আচ্ছা, আমাদের কাছে একটা ফর্মুলা ছিল a মাইনাস b তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab, মনে আছে? স্যার tan থিটা সমান তো এইটা। tan থিটা সমান এটা tan থিটা, ও আচ্ছা tan থিটা সমান না, হ্যাঁ প্রিন্টিং মিস্টেক, এই তো ঠিক আছে। এটা মনে আছে কি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটাকে কি করতে পারি, স্কয়ার রুট অফ m1 মাইনাস m2 তার হোল স্কয়ার বাই 1 প্লাস m1 m2 লিখতে পারি। এই যে হোল স্কয়ার আর স্কয়ার রুট কেটে যাবে, তুমি বলবে স্যার এবার মাইনাস কেন দিয়ে দিলেন, ডিফারেন্স চিহ্ন ছিল তো, তাই না? কেন আমরা দেখো আমি যখন স্কয়ার রুট বের করব এটা, তো স্কয়ার রুট থেকে অলওয়েজ কি বের হয়। আচ্ছা আমি একটা জিনিস দেখে নিই আগে, তোমরা জানো নাকি রুট ওভার 9 ভ্যালু কত বল দেখি? প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 3 আর x স্কয়ার ইকুয়ালস টু 9 মানে কত, সরি এখান থেকে কি লিখতে পারি, x ইকুয়ালস টু প্লাস মাইনাস 3 x ইকুয়ালস টু
প্লাস মাইনাস 3। কেউ বলতে পারবে দুটো ঠিক আছে না ভুল আছে? স্যার উপরটা নেগেটিভ হবে না? হ্যাঁ এটা ভুল আছে, এটা ঠিক আছে। কেন? স্কোয়ার রুট থেকে অলওয়েজ পজিটিভ ভ্যালু বেরোয়, এটা মাথায় রাখবে। স্কোয়ার রুট থেকে অলওয়েজ পজিটিভ ভ্যালু বেরোয়। তাহলে যদি কেউ শুধু জিজ্ঞেস করে যে স্কোয়ার রুট অফ 9 মানে কত, তখন কিন্তু 3 নট প্লাস মাইনাস 3। তাহলে বলবে স্যার এখানে কেসটা কি হলো, এখানে কেন আপনি প্লাস মাইনাস বলছেন? বা আপনার বিষয় কেন বলছি, অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমরা একটা স্টেপ জাম্প করে আসি, তাই না? স্টেপ জাম্প অলরেডি করে আসছি। এটা মানে কি স্কোয়ার রুট অফ x স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 9। তার মানে কি স্কোয়ার রুট অফ 9 এর ভ্যালু কত? 3। কেন আমি বললাম যে স্কোয়ার রুট থেকে অলওয়েজ কি বেরোয়? পজিটিভ ভ্যালু বেরোয়। আচ্ছা এবার স্কোয়ার রুট অফ x স্কোয়ার মানে কত? x লিখবো, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। আচ্ছা x যদি পজিটিভ হয় তাহলে শুধু x বসবে, আর যদি x নেগেটিভ হয় আমি তো স্কোয়ার রুটের ভ্যালুটা নেগেটিভ লিখতে পারবো না, মানে নেগেটিভ ভ্যালু তো দিতে পারে না কখনোই। x যদি পজিটিভ হয় তাহলে কোনো অসুবিধা নেই, স্কোয়ার রুট অফ x স্কয়ার মানে x হলো, কিন্তু x যদি নেগেটিভ হয় তাহলে স্কোয়ার রুট অফ x স্কয়ার যদি আমি x লিখি তাহলে পাপ করলাম তো নাকি? নেগেটিভ নাম্বার লিখে দিচ্ছি তো, x তো নিজে নেগেটিভ। বোঝা যাচ্ছে কি বলছে ব্যাপারটা? না একবার বলুন আর বলছি আচ্ছা দেখো x এর ভ্যালু ফর एग्जांपल x এর এই যে x আছে না, x এর ভ্যালু ধরো 2 আছে কথার কথা, x এর ভ্যালু ধরো 2 আছে কথার কথা। তাহলে আমরা স্কয়ার রুট অফ 2 স্কয়ার মানে কত লিখবো? 2 লিখবো। তখন কেন? দুইটা পজিটিভ, অসুবিধা নেই, স্কয়ার রুটের ভ্যালু পজিটিভ বেরিয়েছে। আচ্ছা এবার যদি x এর ভ্যালুটা ধরো কথার কথা -2 আছে এবার, তাহলে স্কয়ার রুট অফ x স্কয়ার মানে কত হলো? স্কয়ার রুট অফ -2 টার হোল স্কয়ার। তাহলে কি লিখবো? -2 লিখবো। তাহলে তো ভুল হয়ে গেল। কেন? আমি কি বললাম স্কয়ার রুট থেকে অলওয়েজ পজিটিভ নাম্বার বেরোয়, তাহলে -2 তো লেখা যাবে না। তাহলে কি লিখতে হবে তাহলে এখানে? কি লিখতে হবে বলো? তাহলে প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে -2। একদমই তাই। তখন এইখানে অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেশন ছোটবেলায় যেটা শিখেছিলাম সেটা হচ্ছে এই -2 তার হোল স্কয়ার -2 স্কয়ার। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি ছোটবেলায় যেটা করতাম সেটা হচ্ছে যে স্কয়ার রুট অফ 2 স্কয়ার -2 তার হোল স্কয়ার মানে তো 2 স্কয়ার, হ্যাঁ কি না? আর তারপরে আমরা 2 লিখতাম। কিন্তু এখান থেকে এখানে ডাইরেক্ট লিখতে গেলে তাহলে কি লিখবো? -2 তো লেখা যাবে না, তাহলে -2 অ্যাভয়েড করার জন্য কি করব তাহলে আমরা -2 লিখবো। তারপরে সেটা কার সঙ্গে সমান হবে? 0 এর সঙ্গে সমান হবে। বুঝা গেল? তাহলে x যদি নিজে নেগেটিভ হয়, x এখানে কি নেগেটিভ, তাই স্কয়ার রুট অফ x স্কয়ার ভ্যালু কত হলো? -x। দেখো এটা মাইনাস, এটা কত? x, তার মানে এটা কি হচ্ছে? -x হয়েছে। বুঝা গেল? তাহলে ওই জন্য বললাম যে এই জায়গাটাতে যদি x পজিটিভ থাকে তাহলে x হচ্ছে, কোনো অসুবিধা নেই, বাট x যদি নেগেটিভ হয় তাহলে কি বেরোবে বলো? কি বেরোবে তখন x যদি নেগেটিভ হয় তাহলে? minus of minus x. মাইনাস অফ মাইনাস x নয়, x এর ভেতরে একটা নেগেটিভ ঢুকে আছে, শুধু -x না। এই জায়গাটা ক্যাচ করছো না তুমি? হ্যাঁ। এই যে দেখো মানে হয়তো ব্যাপারটা গুলোচ্ছে, এত মাইনাসের মানে মাইনাসে ছড়াছড়ি হয়ে গেছে, তাই না? x এর ভ্যালু -2, তাহলে x স্কয়ার মানে কত? রুট ওভার অফ x স্কয়ার মানে কত? রুট ওভার অফ -2 তার হোল স্কয়ার। ঠিক আছে? এখন এই যে স্কয়ার রুট থেকে নেগেটিভ নাম্বার বেরোয় না, তাহলে এটার ভ্যালু -2 আমি লিখতে পারছি না, তাহলে লিখবো কি? অ্যাকচুয়ালি কি করি এটাকে? -2 তার হোল স্কয়ার, তাহলে সেখান থেকে 2 স্কয়ার করি, ক্যালকুলেশন করে তারপরে সেটা থেকে 2 লিখি। তাহলে এখান থেকে এখানে লিখতে গেলে তাহলে কি লিখতাম? তাহলে তোমার মনে হচ্ছিল স্যার স্কয়ার রুট অফ x স্কয়ার মানে শুধু x লিখুন, কিন্তু x লিখতে গেলে কি লিখতাম? যদি এখানে x লিখতাম শুধু, তাহলে কি হতো? নেগেটিভ নাম্বার হয়ে যেত তো নাকি? এটাই তো x। হ্যাঁ। তাহলে সেই নেগেটিভ নাম্বারটাকে পজিটিভ করতে গেলে কি করতে হলো? সামনে আরেকটা মাইনাস গুণ করতে হলো। তাহলে আলটিমেটলি করলাম কি? এটা হচ্ছে x, সামনে একটা মাইনাস দিয়েছি, দ্যাট মিন্স -x করেছি। তাহলে ভাবো x নেগেটিভ মানে x 0 থেকে ছোট, তাহলে -x মাইনাস দিয়ে গুণ করলে কি হয়? ইনইকুয়ালিটি উল্টে যায় তো, তাই না? তাহলে -x টা পজিটিভ হয়ে গেছে এবার। ওই জন্য এখানে কি লিখলাম? মাইনাস অফ -x নয়, শুধু -x। কিন্তু বোঝা গেছে না জানি? ঠিক আছে। বাকিদের হ্যাঁ স্যার বোঝা গেছে। বোঝা গেছে? তাহলে এবার যেহেতু আমি জানি না যে x পজিটিভ না নেগেটিভ, তাহলে যদি পজিটিভ হয় তাহলে কি লিখবো? +x, আর যদি x নেগেটিভ হয় তাহলে কি লিখবো? -x।
তাহলে অ্যাকচুয়ালি প্লাস মাইনাসটা 9 এর জন্য আসে না, কিন্তু x এর জন্য আসে। তারপরে আমরা কি করি, এই প্লাস মাইনাসটাকে ওইদিকে পাঠিয়ে দিই যে x ± 3 হলো, তাই না? তারপর তাহলে তার মানে এখান থেকে এটা অ্যাকচুয়ালি এইভাবে লিখি, কিন্তু আমরা এখান থেকে এটা লিখেছিলাম ছোট হাতে। আমরা কি জানতাম √9 মানে ±3 লিখে দাও, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়, কিন্তু √9 মিন্স শুধু 3, প্লাস মাইনাসটা আসছে কার জন্য, x এর জন্য। বোঝা গেছে সবার? ঠিক আছে, তাহলে এরপর থেকে কিন্তু কোনো নাম্বারের স্কয়ার রুট মানে কখনোই নেগেটিভ বলবে না। যদি ইকুয়েশন থাকে তাহলে সেক্ষেত্রে করতে পারি, নরমালি নয়। বোঝা গেল? আচ্ছা হ্যাঁ বলো স্যার বলো বলো। স্যার বলছি 9টা তো -3 × -3 ও হতে পারে। কোনটা? 9টা -3 × -3, হ্যাঁ হতে পারে। হ্যাঁ, তাহলে অ্যানসারটা -3 কেন আসবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা জিনিস দেখো, আমি যদি এটা লিখতে পারি, হ্যাঁ পারেন। আচ্ছা এটা লিখতে পারি, হ্যাঁ আচ্ছা এই দুটো সমান, হ্যাঁ দুটো সমান। এটা লিখতে পারি তার মানে, হ্যাঁ আর তার মানে এটাও লিখতে পারি। হ্যাঁ আর তোমার কথা অনুযায়ী যে আমার স্কয়ার রুটের মধ্যে থেকে যদি মাইনাস বের করা যায়, তাহলে -3 এখানে লিখলাম তোমার কথা অনুযায়ী। হ্যাঁ আর এটাও তো পসিবল, যেহেতু স্কয়ার কেটে গেল, তুমি বলছো স্যার স্কয়ার কেটে গেল, -3 বসলো, এখানে স্কয়ার বাদ চলে গেল, স্কয়ার বাদ চলে গেল, তাহলে সমান 3, -3 = 3 হবে কি? কিন্তু -3 × -3 তো 9 হচ্ছে। না কি -3 -3 × -3 = +9। হ্যাঁ +9, অসুবিধা নেই। হ্যাঁ, আমি সেই ক্ষেত্রে বলছি যদি √9 থাকে, √9টা তো -3 × -3 থাকতে পারে ভেতরে। না 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 না, ওইখানেই গন্ডগোলটা। এখানে -3 × -3 = 9, ইটস ওকে, নো প্রবলেম, বাট স্কয়ার রুট যখনই করব তার ভিতর থেকে মাইনাস বের করা যাবে না। যদি যাই তাহলে এই কাণ্ডটা ঘটে যাবে, আর এই কাণ্ডটা ঘটে গেলে না, যত নাম্বার সিস্টেম যারা আবিষ্কার করেছিল ভূত হয়ে উঠে আসবে, আর রাতের বেলা তোমার মাথা চাপড়াবে, তাই না? তাহলে মহাকাণ্ড হয়ে যাবে, মানে 1 হয়ে যাবে -1 এর সঙ্গে সমান, 2 হয়ে যাবে -2 এর সঙ্গে সমান, পুরো নাম্বার সিস্টেম গুলিয়ে যাবে। ওই জন্য যখন স্কয়ার রুটের আবিষ্কার করা হয়েছে সেই মুহূর্তে মানে তোমাকে ডিফাইন করেই দেওয়া হচ্ছে যে স্কয়ার রুটের ভেতর থেকে কখনো নেগেটিভ নাম্বার আমরা বের করতে পারি না, অলওয়েজ পজিটিভ নাম্বারই বের করতে হবে। যদি নেগেটিভ নাম্বার বের করি তাহলে কিন্তু এই কাণ্ডটা ঘটে যাবে। বুঝা গেল? তাহলে এক্সটা কিভাবে মানে নেগেটিভ বার করছেন? হ্যাঁ এই তো ওটাই তো বললাম, যে তুমি ধরো x নিজে নেগেটিভ আছে, x নিজে নেগেটিভ, তাহলে তোমার এটা থেকে কি লিখতে ইচ্ছা হচ্ছে বলো, তোমার এটা থেকে কি লিখতে ইচ্ছা হচ্ছে? ইকুয়াল টু x লিখতে ইচ্ছা হচ্ছে। আচ্ছা x যদি নেগেটিভ হয় তাও এটা লিখতে ইচ্ছা হচ্ছে, তাই তো? x যদি নিজে নেগেটিভ হয়, হ্যাঁ আচ্ছা x নেগেটিভ, তুমি কি লিখলে, এটার ভ্যালু এটা লিখলে, তাহলে এটা কি পজিটিভ হলো না নেগেটিভ হলো? এটা পজিটিভ হলো। কেন? আমি তো x নেগেটিভের কেস করছি, x নিজে নেগেটিভ, হ্যাঁ তাহলে এটা নেগেটিভ হলো। তাহলে নেগেটিভ হলো। আমরা কি বললাম, স্কয়ার রুটের মধ্যে থেকে নেগেটিভ নাম্বার বের করা যাবে না। না, তাহলে এটাকে পজিটিভ বানাতে গেলে কি করতে হবে? মাইনাস দিতে হবে। মাইনাস দিতে হবে। তাহলে -x টা কি অ্যাকচুয়ালি নেগেটিভ নাম্বার? না, তখন পজিটিভ হচ্ছে। হ্যাঁ, ওই জন্য এই √x² থেকে আমরা কি লিখছি, -x লিখছি। কখন? যখন x নেগেটিভ তখন। আর যদি x পজিটিভ হয় তাহলে কি লিখতাম? প্লাস, মানে প্লাস করতে। এবার বোঝা গেছে কেন -x লিখছি? এটা ভেবো না তোমাদের মনে হচ্ছে স্যার √x² -x লিখেছেন, তার মানে ওয়ান কাইন্ড অফ √3² মানে -3 লিখলাম, সেটা নয় কিন্তু। ভালো করে বোঝো ব্যাপারটা। আমি কিন্তু √3 তার হোল স্কয়ার 3 লিখেছি। মাইনাসটা কেন দিয়েছি? মাইনাসটা ওই -3 ছিল, সেই মাইনাসটাকে ম্যানেজ করার জন্য। যেমন এই যে -2 কত? আলটিমেটলি 2 হচ্ছে তো। হ্যাঁ,
এইটা হচ্ছে x, এটা হচ্ছে x, তাহলে x এর সামনে মাইনাস বসিয়েছি, তাহলে হলো কি সেটা তো পজিটিভ হয়ে গেল। হ্যাঁ এবার বোঝা গেছে? হ্যাঁ বাকি তো ক্লিয়ার? Yes, sir. ঠিক আছে, আচ্ছা যাই হোক, তাহলে কি হচ্ছে এখান থেকে আমি এবার, তুই বলবে স্যার এখানে ছিল ডিফারেন্স ছিল, আপনি দিয়ে দিলেন মাইনাস, তাহলে কি হলো এখানে কেন দিলেন এরকম, এটা প্রশ্ন হতে পারে। তাহলে ব্যাপারটা ভালো করে দেখো যে আমার যখন স্কয়ার রুট করছি তখন পজিটিভ ভ্যালু বেরোবে অলওয়েজ। পজিটিভ ভ্যালু মানে কি, বড়টা থেকে ছোটটা বিয়োগ যাবে, দ্যাট মিন্স অন কাইন্ড অফ ডিফারেন্সই বোঝাচ্ছে। তাহলে এটা থেকে এটা আমি লিখতেই পারি, পারি হ্যাঁ কি না? অবশ্যই পারি। আর এটা থেকে এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে কত লিখবো, m1 + m2 তার হোল স্কয়ার মাইনাস 4m1 m2, আর নিচে হবে 1 + m1 m2। তাহলে এবার ভ্যালু পুট করো, দেখো সমস্ত ভ্যালু তোমার কাছে আছে। এটার ভ্যালু কত ছিল, -2h/b, -2h/b তার হোল স্কয়ার প্লাস মাইনাস 4 * a/b বাই 1 + a/b। আচ্ছা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, স্কয়ার রুট অফ এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 4h² মাইনাস এটা কত হবে 4a/b বাই নিচে কত আসছে b + a/2, লসাগু করে দিয়েছি, বাই 2 নয় বাই b, ঠিক আছে। আচ্ছা উপরেও যদি লসাগু করে, আচ্ছা 4 টাকে যদি বাইরে বের করি তাহলে কত আসবে, 2 * h² মাইনাস ab বাই b² বাই বাবা কেটে যাচ্ছে, বাই a + b বাই b। বোঝা গেল? করা যেতে পারে ক্যালকুলেশনটা, ঝটপট তুলে নাও। স্যার বিবি কেটে দিলে হবে না? হ্যাঁ কাটবো তো এই স্কয়ার রুট অফ 1/b² আছে, তার মানে সেখান থেকে b বেরোবে। চারটাকে কমন নিয়েছি, b² লসাগু হয়েছে, তারপরে লসাগু করে ক্যালকুলেশন করেছি, b h² থেকে গেল, a আছে বাই b আছে, কিন্তু লসাগু হচ্ছে b², তাহলে এখানে কত আসবে, ab আসবে, একটা ab এসছে বাই b², আর স্কয়ার রুট অফ b² মানে হচ্ছে 1/b, আর এখানে 1/b আছে, কেটে যাবে। স্যার হয়ে গেছে। হয়ে গেছে, বাকিদের হয়ে গেছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। সবার কমপ্লিট। আচ্ছা তাহলে আলটিমেটলি কি পেলাম, তাহলে আমি tan θ সমান কত হচ্ছে 2 * h² মাইনাস ab বাই a প্লাস b, তাই না? দেখো এই যে 1/b² 1/b কেটে যাচ্ছে, 1/b কেটে যাচ্ছে, তাহলে পড়ে কি থাকছে 2 * h² মাইনাস ab বাই a প্লাস b থাকছে, ঠিক আছে ক্লিয়ার? তাহলে কি হলো, অতএব if ax² plus 2hxy plus by² equal to 0, আচ্ছা if theta be the angle between the straight lines, between the pair of straight lines, ax² plus 2hxy plus by² equal to 0, then we have কি পাচ্ছি, tan θ equals to কত হচ্ছে 2 * h² minus ab by a plus b। ঠিক আছে।
চলো। স্যার এখানে কি থিটার মানটা বের করে নেবো tan ইনভার্স লিখে? হ্যাঁ, যদি বের করতে হয়, যদি থিটার ভ্যালু বের করতে পারলে তাহলে ওরকম tan ইনভার্স করে বের করবো, আর নাহলে আলটিমেটলি tan ইনভার্স আকারে ওরকম যেমন আছে তেমনই থেকে যাবে। বুঝে গেল? এটাই থাক, অসুবিধা নেই। যদি অ্যাঙ্গেল বের করতে হয় তাহলে থিটা ইকুয়ালস টু ওরকম ক্যালকুলেশন করব। স্যার হয়ে গেছে। ঠিক আছে, বাকিদের হ্যাঁ স্যার। সবার কমপ্লিট? সবার কমপ্লিট? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো, এবার অনেকগুলো কেস অ্যারাইজ করছে। কি কি কেস অ্যারাইজ করছে সেটা হচ্ছে মেবি স্ট্রেট লাইন দুটো, এই যে পেয়ার অফ স্ট্রেট লাইন দুটো যেটা আছে না, পেয়ার অফ স্ট্রেট লাইন দুটো, এই স্ট্রেট লাইন দুটো মেবি একসঙ্গে হয়ে গেছে, মানে মানে যেটা কোইনসাইড বলে, সমপাতিত, মানে একজনের উপর আরেকজন যদি থেকে যায়, বা প্যারালালও বলতে পারি সেই কেসটাকে আমরা। প্যারালাল বা কোইনসাইড যদি হয় তাহলে অ্যাঙ্গেল কত হবে? কোইনসাইড মানে কি এই দুটো স্ট্রেট লাইন একটা হয়ে গেছে, তাহলে মাঝের অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি, তাই না? তাহলে if the straight lines are parallel, প্যারালাল কে শর্টকাটে প্যারালাল চিহ্ন দিয়ে মাথায় এল দেওয়া যায়, এটা মানে হচ্ছে প্যারালাল। ল্যাঙ্গুয়েজের মধ্যে লিখলে এরকম লিখবো, আর এমনি নরমালি AB প্যারালাল CD সেই ক্ষেত্রে কিছু না, সেই ক্ষেত্রে নরমালি এরকম লিখি আমরা, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আর প্যারালাল or coincide, then theta equal to কত? তাহলে 0। আর তার মানে শো কি পাচ্ছি তাহলে? tan 0 ডিগ্রি সমান কত? 2 into root over of h square minus ab by a plus b। আর তার মানে tan 0 ডিগ্রি মানে কত? 0। 0, তাহলে 0 equals to 2 into root over of h square minus ab by a plus b। আর তার মানে কি হচ্ছে, এটা এদিকে গুণ করে দাও, 2 দিয়ে ভাগ চলে যাবে, অসুবিধা নেই। স্কয়ার রুটটাও তাড়িয়ে দিতে পারি যেহেতু 0 আছে, তাহলে বলতে পারি h স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 0 হবে, আর দ্যাট মিন্স h স্কয়ার ইকুয়াল টু ab হবে। বুঝা গেছে? তাহলে যদি প্যারালাল বা কোইনসাইড আসে তাহলে সেই কেসের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি? তাহলে h স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 0 পাচ্ছি, বা h স্কয়ার ইকুয়াল টু ab পাচ্ছি। ক্লিয়ার? যেখানে কিনা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কেমন, স্ট্রেট লাইনের ইকুয়েশন মানে পেয়ার স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কেমন? ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার, 2hxy প্লাস by স্কয়ার। ঠিক আছে? সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকিদের? আচ্ছা, ঝটপট হাত চালাও, ঝটপট হাত চালিয়ে নাও। স্যার লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে? বাকিদের? হ্যাঁ স্যার হয়ে গেছে। সবার কমপ্লিট? আচ্ছা, তারপরে হচ্ছে এবার যদি পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার মানে কি? একজন আরেকজনের সঙ্গে লম্ব, এমন তো কেস হতে পারে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এরকম হয়ে গেছে, এটার সঙ্গে এরকম হয়ে গেছে, পারপেন্ডিকুলার হয়ে গেছে স্ট্রেট লাইন দুটো। তাহলে if the straight lines are perpendicular, পারপেন্ডিকুলার কে শর্টকাটে কি রকম লেখা হয়? পারপেন্ডিকুলার চিহ্ন মাথায় আর, ঠিক আছে? পারপেন্ডিকুলার টু ইচ আদার, একজন আরেকজনের সঙ্গে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে দেন থিটা ইকুয়াল টু কত হবে তাহলে বলো? সেই ক্ষেত্রে থিটা 90, একদমই তাই, 90 ডিগ্রি হবে সেই কেসের ক্ষেত্রে। আর তার মানে
অতএব tan 90 ডিগ্রি সমান কত পাবো তাহলে 2 * h স্কয়ার মাইনাস ab বাই a প্লাস b। আর তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে tan 90 ডিগ্রি মানে কত, tan 90 ইনফাইনাইট না, ইনফাইনাইট ঠিক বলবো না। আচ্ছা 1/0 একদমই তাই, 1/0 কি করে বললাম, tan 90 ডিগ্রি মানে কত, tan 90 ডিগ্রি মানে sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। আর তাহলে sin 90 ডিগ্রি ভ্যালু কত 1 আর cos 90 ডিগ্রি ভ্যালু 0, তাহলে 1/0। ঠিক আছে, আর এদিকে 2 * h স্কয়ার মাইনাস ab বাই a প্লাস b। এবার গুণ করে দাও, এটার সঙ্গে এটা গুণ করো, এটার সঙ্গে এটা গুণ করো, বর্গগুণের পদ্ধতি। তাহলে কি পাচ্ছি, a প্লাস b সমান 0 পাচ্ছি। তাহলে কি হলো অ্যাকচুয়ালি, a মানে কি, a মানে কি, হ্যাঁ বলো, কে কি বলছো? 0টা 1 0টা 1 হবে না, না কেন হবে, এটার সঙ্গে এটা গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ হয়ে কত হবে, a প্লাস b * 1 মানে a প্লাস b, আর এটার সঙ্গে এটা গুণ হলো, তাহলে এটার সঙ্গে এটা গুণ হলো, এটা যাই হোক না কেন তার সঙ্গে 0 গুণ হলো, তার মানে কত 0, ওই জন্য এই সাইডে 0 হয়ে গেছে। বোঝা গেছে? দেখতে বলে হ্যাঁ দেখতে ভুলে গেছে। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা তাহলে এবার a মানে কি, a মানে কি x স্কয়ারের সহগ মানে কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার, b মানে কি y স্কয়ারের সহগ বা y স্কয়ার কোএফিসিয়েন্ট। তার মানে কি লিখতে পারি আমরা, তার মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার, কোএফিসিয়েন্ট কে শর্টকাটে c o e f ডট লেখা হয়, কোএফিসিয়েন্ট কে শর্টকাটে c o e f ডট লেখা হয়, কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার প্লাস কোএফিসিয়েন্ট অফ y স্কয়ার ইকুয়াল টু 0। এই শর্টকাট গুলো কিন্তু আমরা পরীক্ষার খাতাও লিখতে পারি, ঠিক আছে, এটা ভেবো না যে এখন লেখাচ্ছি আমি তোমাদের, তুমি চাইলে পরীক্ষার খাতাতে ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। যা যা শর্টকাট আমি ইউজ করেছি সমস্ত বুঝতে পারলাম না। কোনটা, এটা হ্যাঁ, কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার প্লাস b। হ্যাঁ মানে a মানে কি, a মানে কি, a মানে কি, এখানে কি পেয়েছি আমি, a প্লাস b ইকুয়াল টু 0 তো। এবার a জিনিসটা কি আছে, এটা কি, এটা হচ্ছে x স্কয়ারের সহগ তো, হ্যাঁ হ্যাঁ, সহগকে ইংরেজিতে কি বলা হয়, কোএফিসিয়েন্ট। ঠিক আছে, কি বলা হয়, কোএফিসিয়েন্ট। ঠিক আছে ঠিক আছে, কোএফিসিয়েন্ট। তাহলে কি হলো, x স্কয়ারের সহগ মানে কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার প্লাস y স্কয়ারের সহগ মানে কোএফিসিয়েন্ট অফ y স্কয়ার ইকুয়াল টু 0। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকিদের? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লেখা হয়ে গেছে নাকি? হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। ঠিক আছে, আজাদ, আজাদ, হ্যাঁ স্যার। এই আজিজ, আজিজ, আবুল আজিজ, আমাদের হয়ে গেছে। অত্রিন হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে, অংশুমান ক্লিয়ার হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা তাহলে এবার দেখো আমাদের তাহলে যদি পেয়ার স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করে, তাহলে যা যা কেস ডিসকাস করা ছিল সমস্ত ডিসকাস কমপ্লিট হয়ে গেছে আমার। ঠিক আছে, আচ্ছা এর যে আমি মানে এটা দেখালাম, মানে ফর্মুলেশনটা দেখালাম, এই ফর্মুলেশনটা পরীক্ষাতে আমাদের আসছে না, অসুবিধা নেই, কিন্তু একটু শিখে রাখা দরকার, প্রসেসটা জেনে রাখা দরকার, তাই তোমাদের দিলাম, মানে দেখালাম আর কি। তোমরাও এক দুবার একটু দেখে নিতে পারো যে ব্যাপারটা কিরকম হচ্ছে, তাহলে কি হবে, জিনিসটা মনে রাখতে সুবিধা হবে। মেইনলি আমাদের এই ফর্মুলাটা লাগবে, এই ফর্মুলাটা লাগবে, এই ফর্মুলাটা লাগবে, ঠিক আছে, আর এখানকার এই ফর্মুলাটা লাগবে, এই দুটো ফর্মুলা, মানে যে কোনো এটা মানে এটা একই ব্যাপার, তাই না? আচ্ছা এবার আসি যে পেয়ার স্ট্রেট লাইনটা যদি অরিজিন দিয়ে পাস না করে তাহলে কি কাণ্ড ঘটবে। এরকম যদি হয় তার মানে কি অরিজিন দিয়ে পাস করছে না, একটাও করছে, এটা স্ট্রেট লাইন অরিজিন দিয়ে পাস করেনি, এটা অরিজিন দিয়ে পাস করেনি, তাই না? তাহলে এর ইকুয়েশন গুলো কেমন টাইপের দেখতে হতে পারে, আজকে দুবার পড়ে গেল, যাই হোক, তাহলে ইকুয়েশনটা কেমন হবে, a1x b1y c1 0, আর এটা কেমন হবে, সামথিং a2x b2y c2 0, তাই না? এটা কোন কেস করছি,
not equals to 0. সি নট ইকুয়াল টু 0 কেস করছি। তাহলে এখন ঘটনা হচ্ছে এদের মাঝখানের অ্যাঙ্গেল তো আছে, হ্যাঁ কি না? এদের মাঝখানের অ্যাঙ্গেল আছে থিটা। আচ্ছা সেটাতে পরে আসছি, আপাতত আমি দেখা যাক যে পেয়ার অফ স্ট্রেট লাইন ইকুয়েশনটা কেমন হচ্ছে। তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন ইকুয়েশন, এইটা একটা স্ট্রেট লাইন, এটাই একটা স্ট্রেট লাইন যদি হয় তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন ইকুয়েশনে কি বলবো, এটা ইনটু এটা করতে হবে, হ্যাঁ কি না? কি বলো, এটা ইনটু এটা করতে হবে। আচ্ছা তাহলে a1x মানে আমার করছি কি, এমন দুটো স্ট্রেট লাইন নিলাম যে স্ট্রেট লাইন দুটো অরিজিন দিয়ে পাস করেনি। অরিজিন মানে তো এটা দিয়ে পাস করেনি। আমি অরিজিন দিয়ে পাস করার কেসটা অলরেডি করলাম তো এর আগে। এখন যেটা করছি সেটা হচ্ছে এমন স্ট্রেট লাইনগুলো নিচ্ছি যে স্ট্রেট লাইনগুলো অরিজিন দিয়ে পাস করছে না। তাহলে এরকম টাইপের ইকুয়েশন স্ট্রেট লাইন। আর অরিজিন দিয়ে না পাস করা ইকুয়েশনটা কেমন হয়, যেখানে c নট ইকুয়াল টু 0 থাকে। আমি একদম প্রথমেই ডিসকাস করেছিলাম যে c নট ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হবে, দেখো c নট ইকুয়াল টু 0 মানে এই পার্টটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে, স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে পাস করবে না। বোঝা গেল? মানে এরকম টাইপের স্ট্রেট লাইন হবে বা এরকমও হতে পারে, ওই জন্য আমি ওইরকম টাইপের নিয়েছি। ক্লিয়ার? এবার দুটো যেহেতু আলাদা আলাদা স্ট্রেট লাইন, তাহলে x এর y এর কনস্ট্যান্ট, এই পার্টগুলোর যে কোএফিসিয়েন্টগুলো যেগুলো আছে সেই কোএফিসিয়েন্টগুলো কি হবে, আলাদা আলাদা হবে, হ্যাঁ কি না? তাই আলাদা আলাদা ধরেছি। a1x b1y c1 এটা একটা স্ট্রেট লাইন, a2x b2y c2 0 এটা আরেকটা স্ট্রেট লাইন। এবার আমি চাইছি এই দুটো স্ট্রেট লাইন মিলে যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা হচ্ছে তাদের ইকুয়েশনটা বের করতে চাইছি। তাহলে কি করতে হয়, পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করতে গেলে এটা আর এটার সঙ্গে গুণ করতে হয় তাহলে, হ্যাঁ কি না? ঠিক আছে? আচ্ছা গুণ করলাম। আচ্ছা গুণ করলে কি কি টার্ম পাবো? আচ্ছা যারা নতুন আছো তাদের একটু প্রবলেম হতে পারে প্রথম দিন। আমরা অলরেডি মানে 6টা ক্লাস ধরে, মানে আমাদের 3টে তো ট্রান্সফরমেশনের ক্লাস হয়েছে, 3টে জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি ক্লাস হয়েছে, তাই না? পুরো ক্যালকুলেশনটা ওরকম ভাবে করছিলাম, আজকেও তাই করব। কিভাবে করব, এখানে কি কি টার্ম আসতে পারে, এটার সঙ্গে এটা গুণ করলে কি কি আসতে পারে, x এর সঙ্গে x গুণ x স্কয়ার আসতে পারে, y এর সঙ্গে y গুণ y স্কয়ার আসতে পারে, x এর সঙ্গে y গুণ xy আসতে পারে। আচ্ছা x এর সঙ্গে কনস্ট্যান্ট গুণ শুধু x আসবে, y এর সঙ্গে কনস্ট্যান্ট গুণ শুধু y আসবে, আর কনস্ট্যান্টের সঙ্গে কনস্ট্যান্ট গুণ শুধু কনস্ট্যান্ট আসবে। তাহলে কি কি টার্ম পেলাম আমি, পসিবল টার্ম কি কি, x স্কয়ার y স্কয়ার xy, শুধু x শুধু y আর কনস্ট্যান্ট, তাই তো নাকি? এবার ক্যালকুলেশনটা কি রকম ভাবে করছি দেখো। আমি ফার্স্টে লিখতে চাইছি হচ্ছে x স্কয়ার। নতুন যারা আছে তাদের ক্লিয়ার, মানে কি কি টার্ম আসতে পারে এখান থেকে? আচ্ছা আমি ক্যালকুলেশনটা একটু আলাদা প্রসেসে করছি, তোমরা চাইলে এটার সঙ্গে এটা একটা করে গুণ করে করতেই পারো, তাতে আমার এক লাইন বা দু লাইন বেড়ে যাবে। আমি চাইছি একটা লাইনে আমি পুরো ক্যালকুলেশনটা নামিয়ে দেবো। কিরকম ভাবে করবো দেখো, ঠিক আছে? খুব সিম্পল এবং খুব ইজি আছে যদি একবার শিখে নিতে পারো। তাহলে ফার্স্ট আমি কি কি বুঝলাম, x স্কয়ার, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে x স্কয়ার, কোএফিসিয়েন্ট তাহলে কত হচ্ছে, এটার সঙ্গে এটা গুণ, দ্যাট মিন্স a1 a2 x স্কয়ার, প্লাস আমি এবার লিখতে চাইছি xy কে লিখতে চাইছি, তাহলে xy মানে কি হবে, এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ, হ্যাঁ কি না? এটার সঙ্গে এটা গুণ করলে কত আসবে, a1 b1, আর এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, b1 a2, এটা a1 b2 b1 a2, ঠিক আছে? তাহলে কত হচ্ছে a1 b2 প্লাস a2 b1, মানে সোজা ভাবে লিখলাম আর কি। এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে, a1 b2, এটার সঙ্গে এটা a2 b1, জিনিস কত, এর সামনে xy এর সামনে xy, তাই x1 টা xy টা কমন নিয়ে নিয়েছি। বোঝা গেছে? যারা পুরনো আছে তারা তো বুঝতেই পারছো, যারা নতুন আছে তাদের কাছে ক্লিয়ার ব্যাপারটা কি করলাম আমি? আচ্ছা প্লাস এবার y স্কয়ার দেব, y স্কয়ার মানে কি, এটার সঙ্গে এটা গুণ তবে y স্কয়ার হবে। তাহলে দেখো কত হচ্ছে b1 b2, তাহলে কি হচ্ছে b1 b2 y স্কয়ার। তাহলে দেখো x স্কয়ার লিখে ফেলেছি, আমার একটাই x স্কয়ার আসবে সেটা আমি বুঝতে পেরেছিলাম যে এটার সঙ্গে এটা গুণ করলে x স্কয়ার হবে, লিখে ফেলেছি। আচ্ছা xy টার্ম দুটো হতে পারে, এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ, সেখান থেকে আমি দুটো xy টার্ম লিখেছি। আচ্ছা y স্কয়ার কত হতে পারে, y স্কয়ার এই একটাই হতে পারে, সেটা এটার সঙ্গে এটা গুণ লিখেছি। তাহলে আমার x স্কয়ার y স্কয়ার আর xy কমপ্লিট। এবার কি পড়ে আছে, x y আর কনস্ট্যান্ট, তাহলে প্লাস x লিখতে চাইছি। x লেখা মানে কি, এটার সঙ্গে এটা গুণ, মানে x এর সঙ্গে কনস্ট্যান্ট গুণ করতে হবে, তাহলে a1 c2, আর একটা কি করতে হবে, এটার সঙ্গে এটা গুণ করতে হবে a2 c1, তাই না? তাহলে
a1 c2 প্লাস a2 c1 কমপ্লিট। আর x আসতে পারে না কারণ এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এই দুটোই পসিবিলিটি আছে x আসার, লিখে ফেলেছি আমি। y আসার কি কি পসিবিলিটি আছে, এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ, তাই না, এটার সঙ্গে এটা গুণ, তাহলে y আসার কি পসিবিলিটি আছে, এটার সঙ্গে এটা গুণ করলে কত আসবে b2 b1 c2 আর এটার সঙ্গে এটা গুণ করলে b2 c1, তাহলে b1 c2 প্লাস b2 c1 প্লাস এবার কনস্ট্যান্ট মানে কি এটার সঙ্গে এটা গুণ c1 c2 ইকুয়াল টু 0। বুঝা গেল? তাহলে কি কি হলো x স্কয়ার xy y স্কয়ার x y আর কনস্ট্যান্ট। এটাকে এই ইকুয়েশনটাকে আমরা কেমন টাইপে ধরছি, ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। দেখো x স্কয়ার কোএফিসিয়েন্টটাকে a ধরে নিয়েছি, x স্কয়ার কোএফিসিয়েন্টটাকে 2h ধরে নিয়েছি, y স্কয়ার কোএফিসিয়েন্টটাকে b ধরেছি, এই x এর কোএফিসিয়েন্টটাকে 2g ধরেছি, y স্কয়ার কোএফিসিয়েন্ট y এর কোএফিসিয়েন্টটাকে 2f ধরেছি আর কনস্ট্যান্টটাকে c ধরেছি। ধরতে পারি এরকম করে, ক্লিয়ার? এত সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকিদের সবার ঠিক আছে? ঝটপট চলো। ঝটপট চলো। স্যার হয়ে গেছে। হয়ে গেছে বাকিদের? হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা এইটা একটা জিনিস যাদের জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি চ্যাপ্টারটা হয়ে গেছে, নতুনদের একটু প্রবলেম হবে যতদিন না জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি চ্যাপ্টারটা করছো। এটা কিন্তু আমার জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির ইকুয়েশন চলেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এই ইকুয়েশনটা যদি জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি হয় তাহলে এটা একটা স্ট্রেট লাইন কখন ফর্ম করে, মানে পেয়ার অফ স্ট্রেট লাইন কখন হয়, যদি কি ছিল ডেল আর ডি? হ্যাঁ বলো। ডেল আর ডি ছিল, তাহলে ডেল এর ভ্যালু কি হতে হবে? হ্যাঁ 0 হতে হবে ডেল এর ভ্যালু। তাহলে ডেল মানে কি ছিল, a এটা ছিল ডেল, মানে এটা যদি জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি হয় তাহলে তার ডেল এর ভ্যালুটা হবে এবং এটা ইকুয়াল টু 0 হতে হবে। যদি হয় তাহলে এটা কি হবে, একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। এটা মনে রাখার একটা প্রসেসও বলেছিলাম আমরা, এ হ্যান্ডসাম ভুল লিখেছি, এ হ্যান্ডসাম গার্ল হ্যান্ডসাম বয় ফাউন্ড গো ফর কলেজ। ঠিক আছে, মনে রাখার প্রসেস, এ হ্যান্ডসাম গার্ল হ্যান্ডসাম বয় ফাউন্ড গো ফর কলেজ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার ডেল। ডেল এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা কি বলবো, এই যে ডেল্টা আরেকবার বলুন। হ্যাঁ মানে ডেল্টা অ্যাকচুয়ালি এটার মেইন ডিসকাশন আছে কোথায় বলতো কি, পেয়ার অফ স্ট্রেট মানে সরি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি চ্যাপ্টারটাতে, যেটা আমাদের হয়ে গেছে, তোমরা একটু দেখে নেবে আস্তে আস্তে। ঠিক আছে, এইটাকে ডেল বলা হয়। 0 হলে মানে ডেল এর ভ্যালু, এই ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা কি বলবো, এই যে মানে তোমার জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি যেটা আসছে, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি যেটা আসছে সেটাকে আমরা বলতে পারি যে এই ইকুয়েশনটা আমার পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। বোঝা গেল? আর এটাকে মনে রাখার প্রসেস, এ হ্যান্ডসাম গার্ল, যদিও গার্ল হ্যান্ডসাম হয় না কিন্তু তাও মনে রাখার জন্য যা ইচ্ছা তাই করতেই পারি, কিছু করার নেই। এ হ্যান্ডসাম গার্ল হ্যান্ডসাম বয় ফাউন্ড গো ফর কলেজ। বোঝা গেল? আজকাল সবই সম্ভব, যাই হোক ঠিকই আছে, অসুবিধা নেই। তাহলে কি হলো, এটা হলো। আচ্ছা এবার আমাদের টার্গেটটা কি, মেইন টার্গেটটা কি, এইটা বের করা, এই অ্যাঙ্গেলটা বের করা, মানে থিটা বা ট্যান থিটা ভ্যালুটা বের করা। আচ্ছা একটা জিনিস বলো দেখি, আমরা যদি এই স্ট্রেট লাইনটার প্যারালাল একটা স্ট্রেট লাইন নিই আর এই স্ট্রেট লাইনটার প্যারালাল আরো একটা স্ট্রেট লাইন নিই, কি করলাম, এর প্যারালাল এটা, এর প্যারালাল এটা যদি নিই, মানে স্ট্রেট লাইন ধরে কেমন, যেটা কিনা অরিজিন দিয়ে পাস করেছে। আচ্ছা তাহলে এটা একটা সামান্তরিক হয়ে যাবে,
সামান্তরিক হবে, এটার সঙ্গে এটা প্যারালাল, এটার সঙ্গে এটা প্যারালাল, সামান্তরিক। বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হলে সেটা সামান্তরিক হয়, আর সমানও হবে, এটার সঙ্গে এই ডিসটেন্স আর এই ডিসটেন্স সমান হবে, এই ডিসটেন্স সমানই হবে, বা শুধু সমান্তরালও বলা যেতে পারে। বিপরীত বাহুগুলি যদি সমান্তরাল হয় তাহলে সেই চতুর্ভুজটাকে আমরা সামান্তরিক বলি, ছোটবেলায় পড়েছিলাম, তাই না? অপোজিট সাইডস আর প্যারালাল, দেন দ্য কোয়াড্রিলেটারাল মানে চতুর্ভুজ ইজ কল্ড প্যারালেলোগ্রাম। আচ্ছা, তাহলে সামান্তরিক যদি হয়, সামান্তরিকের কি কি প্রপার্টিজ আমরা জানি, যে বিপরীত অ্যাঙ্গেল, অপোজিট অ্যাঙ্গেল গুলো কি হয়, সমান হয়, হ্যাঁ কি না? এই অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল সেম, এই অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল সেম, জানি তো? হ্যাঁ স্যার। আচ্ছা, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। আচ্ছা, আমরা আরো একটা জিনিস জানি যে আমার একটা দুটো স্ট্রেট লাইন যদি একে অপরের সঙ্গে সমান্তরাল হয়, তাহলে একটা স্ট্রেট লাইনের সমীকরণ যদি a1x b1y c1 0 হয়, তাহলে আরেকটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি লিখতে হবে? সমান্তরাল স্ট্রেট লাইনের ইকুয়েশন কি লিখতে হবে? এটা হ্যাঁ, এই দুটো, এই টোটালটা সেমই হবে, এই কনস্ট্যান্টটা জাস্ট চেঞ্জ হবে। এখন ঘটনা হচ্ছে এর ক্ষেত্রে কনস্ট্যান্টটা কি হবে? এই স্ট্রেট লাইনটার ক্ষেত্রে কনস্ট্যান্টটা কি হবে? যেহেতু এই স্ট্রেট লাইনটা আর এই স্ট্রেট লাইনটা সমান, হ্যাঁ মানে আমাদের, হ্যাঁ কি বলছো? কনস্ট্যান্ট 0 হয়ে যাবে। হ্যাঁ 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে, একদম 0 হয়ে যাবে। যাই হোক, বুঝতে পারেন, একটু বলে দিই যে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ধরো, মানে ধরো এর দুটো সমান্তরাল স্ট্রেট লাইন আছে, এর ইকুয়েশন যদি ax by c 0 হয়, আর তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে? যদি সমান্তরাল হয়, সমান্তরালের ক্ষেত্রে কি হয় যে আমাদের x এর কোএফিসিয়েন্ট y এর কোএফিসিয়েন্ট সেম থাকে, ax by হয়, জাস্ট কি হয়, কনস্ট্যান্টটা চেঞ্জ করে দিতে হয়, তাহলে কনস্ট্যান্ট সামথিং c এর জায়গায় কি, তাহলেই হয়ে যাবে। বুঝা গেল? হ্যাঁ স্যার। মনে পড়েছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে এই হচ্ছে ঘটনা। তো ওই রেসপেক্টে আমি বললাম যে যেহেতু এই স্ট্রেট লাইন দুটো আমরা সমান্তরাল নিলাম, এই স্ট্রেট লাইন এবং এই স্ট্রেট লাইনটা যদি প্যারালাল নিচ্ছি, তাহলে এর ইকুয়েশন যদি a1x b1y c1 0 হয়, তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে? a1x b1y সামথিং কিছু একটা কনস্ট্যান্ট হবে। আমার প্রশ্ন হচ্ছে কনস্ট্যান্টে কি হবে? অনেকে বলে স্যার কনস্ট্যান্টে 0 হবে। কেন 0 হবে? কজ অরিজিন দিয়ে পাস করছে। আমরা একদম প্রথম কেসে চলে যাই। অরিজিন দিয়ে পাস করলে আমাদের কেসটা কি ছিল? অরিজিন দিয়ে পাস করলে কেসটা কি ছিল? এটাকে 0 হতে হবে। দ্যাটস ওয়াই এখানে তাহলে এই ইকুয়েশনটা কি লিখবো তাহলে আমরা? এটা হবে তাহলে a1x b1y, ঠিক আছে, ইকুয়াল টু 0। আচ্ছা, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন তাহলে কি হবে বলো কেউ? এটা কার সঙ্গে সমান্তরাল? একদমই তাই। তাহলে এটা হবে a2x b2y = 0, কারণ এটা এর সঙ্গে সমান্তরাল। আচ্ছা, এবার দেখো এই যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা এলো, এই পেয়ার অফ স্ট্রেট লাইনটার ইকুয়েশন কি হবে? এটার সঙ্গে এটা গুণ করে, তাই না? আর এটার সঙ্গে এটা গুণ করলে কেমন আসবে? ওয়ান কাইন্ড অফ, এই দেখো এটার সঙ্গে এটা গুণ করলে কেমন আসবে? আসবে তাহলে ax² + 2hx² + by² = 0 হয়ে যাবে। তার মানে তাহলে এটা যদি এক নম্বর ভাবি, তাহলে নাও the equation of the pair of perpendicular straight lines, sorry, pair of straight lines which are parallel to the pair of straight lines 1
given by কি হবে ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার ইকুয়াল টু 0 হবে। বুঝা গেল? এক্স্যাক্টলি প্রুভ করে। এই স্যার কি বললেন এটা বলুন। হ্যাঁ বলো বলো কি বলছো? তুমি স্যার এইটা বললেন তো। আরেকবার বলবো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো ঘটনা হচ্ছে যে আমি কি করলাম, এর প্যারালালে এটা নিলাম, এর প্যারালালে এটা নিলাম, এই দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন নিচ্ছি আমি, ঠিক আছে? এই দুটো এই স্ট্রেট লাইনের পেয়ার, এই দুটো স্ট্রেট লাইনের একসঙ্গে পেয়ার অফ স্ট্রেট লাইনের ইকুয়েশন নিচ্ছি, তাহলে কি হবে, এটার সঙ্গে এটা গুণ করতে হবে। তা এটার সঙ্গে এটা গুণ করলে কেমন টাইপের হবে, একটু আগে তো ডিসকাস করছিলাম যে এটার সঙ্গে এটা গুণ করলে সামনে, বুঝতে পেরেছি ভাই। তাই না, এরকম টাইপের হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝা গেল? ওই জন্য আমরা এর ইকুয়েশনটাকে এরকম টাইপের করলাম, দ্য ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ স্ট্রেট লাইন। আচ্ছা, এখানে একটা জিনিস লিখে দেব, পাসিং থ্রু দ্য অরিজিন। through the origin, passing through the origin which are parallel to the pair of straight lines 1 be given by this. Clear? আচ্ছা, এটা হয়ে গেল আমাদের কাছে 2 নম্বর। এখন ঘটনা হচ্ছে এর মাঝখানে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে, থিটাই হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই পেয়ার অফ স্ট্রেট লাইনটার আমি ইকুয়েশন জানি এটা, এবং একটু আগে আমি ডিসকাস করলাম যে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন যদি অরিজিন দিয়ে পাস করে, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে tan থিটা সমান কি হবে সেই ফর্মুলাটা জানি আমরা। তাহলে বাই দ্য প্রবলেম the angle between the pair of straight lines to be theta, তাহলে then tan theta সমান কি লিখবো, তাহলে then tan theta সমান কত হবে, তাহলে বলো, একটু আগে বের করলাম কত হবে বলো, 2 into root over of h square minus ab by A plus A a plus b, তাই না? আর তার মানে আমার এই দেখো এই যে থিটার ভ্যালুটা বেরিয়ে গেছে, তাহলে এটা বেরোনো মানে কি এটা বেরোনো, একই ব্যাপার, tan থিটা তাহলে সেম। হ্যাঁ বলো। তাহলে কি এই ধরনের কেসে সবসময় ওই অ্যাঙ্গেল ক্যালকুলেট করার জন্য দুটো প্যারালাল স্ট্রেট লাইন পেয়ার রাখতে হবে? হ্যাঁ বলছি এই ধরনের কেসে অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করার জন্য ওই দুটো প্যারালাল স্ট্রেট লাইন আবার আনতে হবে? না না না, আমি তো আনার দরকার নেই তো, আমি তো ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব। আমার ডিডাকশন এটা প্রসেস, মানে বের করার প্রসেসটা এটা। কেন আমি এটা লিখলাম, আমি যদি হঠাৎ করে প্রথমে বলে দিলাম স্যার যে tan থিটা ইকুয়াল টু এটাই ফর্মুলা হবে, তাহলে তুমি কি বলতে যে স্যার ফর্মুলাটা কি কেন এলো, কি করে এলো, কেন হলো এরকম, তাই না? তো ফর্মুলাটা এটা, আমাদের এটা মনে রাখতে হবে, কাজ এটা করব। আমাকে জাস্ট কি কার ভ্যালু দরকার, আমাকে যদি অ্যাঙ্গেল বের করতে বলে তাহলে কার ভ্যালু দরকার, এইচ এর ভ্যালু দরকার, এর ভ্যালু দরকার, বি এর ভ্যালু দরকার। এখান থেকে আমি এইচ এ বি এর ভ্যালুটা ক্যালকুলেট করে নেব, করে আমি এখন বসিয়ে দিলে তো অ্যাঙ্গেল বেরিয়ে যাবে আমার, তাই না? আমার এত কাণ্ড কারখানা করার দরকার নেই অঙ্ক করার সময়। এবার কি করব অঙ্ক সেটা পরে যাচ্ছি, আপাতত জিনিসটা বলছো, বুঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রেও কিন্তু এই সেম প্যারালাল হওয়ার কন্ডিশন এবং পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন দুটো সেমই হবে কিন্তু। ইফ দ্য স্ট্রেট লাইনস of one be parallel, then কি হবে তাহলে বলো দেখি, ওই সেম কন্ডিশন হবে, কজ আমার ভ্যালু জিনিসটা সেম এসছে তো, তাই না? তাহলে দেন কি হবে তাহলে,
h স্কয়ার equals to AB. equals to ab মানে বা h স্কয়ার minus ab equal to 0 implies h স্কয়ার equals to ab. আর পারপেন্ডিকুলার হলে if A plus B equals to 2. the straight lines of one are perpendicular, then a plus b equal to 0 বা coefficient of x square plus coefficient of y square equal to 0 হবে। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ স্যার। সবার কমপ্লিট? আচ্ছা এই পেজটা লেখা হয়েছিল তো আমি করে দিয়েছিলাম। লেখা হয়েছিল? লিখো ঝটপট। হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে বাকিদের? সব complete? হ্যাঁ স্যার হয়ে গেছে। Next page একটু slide কর। হ্যাঁ পরের পেজ। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে বাকিদের কমপ্লিট? হ্যাঁ স্যার। সব কমপ্লিট? তাহলে বুঝে গেছো? তাহলে আমাদের এই ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগছে, এটা মাথায় রেখে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইনটা অরিজিন দিয়ে যাক বা না যাক ডাজন্ট ম্যাটার, in both case tan theta equals to 2 into root over of h square minus ab by plus b, and for parallelism মানে সরি for parallel মানে প্যারালাল হওয়ার জন্য কি হবে h square equals to ab by h square minus ab equal to 0, আর for perpendicularity কি বলতে পারি a plus b equal to 0 বা coefficient of x square plus coefficient of y square equal to 0. ক্লিয়ার? সব বুঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা এই ছিল হচ্ছে তোমাদের টোটাল পেয়ার অফ স্ট্রেট লাইন। আরো জিনিসপত্র আছে পেয়ার অফ স্ট্রেট লাইনে, কিন্তু ওগুলো আমার দরকার পড়ছে না। ঠিক আছে আপাতত তো যা যা ছিল সেটা আমি ডিসকাস করে দিলাম আপাতত। এর পরের দিন ট্যানজেন্ট নরমাল চ্যাপ্টারটা মেইনলি চালু হবে। ঠিক আছে অর্ঘ ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা অত্রি বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা অংশুমান হ্যাঁ বিক্রম দেবারিকা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা ফরহানা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। জয়দীপ হ্যাঁ স্যার। তৃষা এবার মনে আছে কিন্তু? হ্যাঁ স্যার। ঠিক আছে এর নাম মনে আছে? আচ্ছা আপনি যদি আলাদা করে দেন ভালো হয়। কি বলো দুটো তৃষা আছে। ও দুটো তৃষা আছে। ও হ্যাঁ আরেকজন নতুন তৃষা ঢুকেছিল। আচ্ছা তাহলে তুমি আগে ঢুকেছিলে, তাহলে তোমার তৃষা 1 তাহলে, আর একটা পরে যে ঢুকেছিল সে তৃষা 2 তাহলে। ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে নন্দিনী
পেরেছি। নীল, হ্যাঁ স্যার। রাজদীপ, রাজদীপ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? রোহান, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সাহেব, হ্যাঁ স্যার। ক্লিয়ার? সঙ্গীতা, শিল্পা, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, সিলমি, হ্যাঁ স্যার বুঝেছি। সৌম্যব্রত, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তৃষা টু, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ভবানী। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এই ভবানী আর সঙ্গীতা তোমরা এক জায়গায় থাকছো না, একই মেসে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আজকে অবধি। বৃহস্পতিবার তাহলে ক্লাস হবে, বৃহস্পতিবার ট্যানজেন্ট চ্যাপ্টারটা শুরু করবো মেইনলি, আর শুক্রবার যেমন কথা হলো ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট অ্যাক্সিসটা হবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই অবশ্যই শুক্রবারের মধ্যে কাজটা করে নাও। একটু কষ্ট হবে, কিন্তু একটু কষ্ট না সহ্য করলে তো বাবা কেসটা মিলবে না, তাই না? কেসটা স্যার এই চ্যাপ্টারটা এক্সারসাইজ করতে হবে? কোনটা? না না, এই ট্যানজেন্ট প্যারামিটার লাইনের হ্যাঁ স্যার। না না, লাগবে না লাগবে না, সিলেবাসেই নেই তোমাদের। আমার মানে এই ফর্মুলাগুলো কাজে লাগবে, মানে ট্যানজেন্ট যে ট্যানজেন্ট নরমাল চ্যাপ্টারটা আছে সেখানে করতে গেলে আমার এই চ্যাপ্টারটা কাজে লাগবে, ঠিক আছে? ওই জন্য বলে দিলাম। সৌম্যব্রত কি বলছো? কিছু না স্যার, আচ্ছা আচ্ছা এমনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো, গুড নাইট সবাইকে।